আমরা পড়বো এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস, সংক্ষেপে বলে এইচআইভি। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ভাইরাস, যাকে সংক্ষেপে বলে এইচআইভি। ঠিক আছে, লিখতে পারছো? কথা বলো না কেন, লিখছো কিনা বলো। আচ্ছা, এখন এই ভাইরাসটা কি রকম দেখতে, কে আবিষ্কার করছে, এইসব সম্পর্কে আমরা একটু জানতে হবে, তাই না? এই ভাইরাসটা আবিষ্কার করেছে বিজ্ঞানী সিনোসি। হ্যালো, কি বলো? কিছু বলতে চাচ্ছিলা? বিজ্ঞানীর নামটা বলছে কে জানি। হ্যাঁ, বিজ্ঞানী লুক মতনেইয়া, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার গেল হচ্ছে আবিষ্কার করেছে ভাইরাসটা গেল। তবে এইটার জন্য যে এইডস রোগ হয় সেটা বলেছে মতনেইয়া। তাহলে এই ভাইরাসের আবিষ্কর্তা হবে গেল, GALLLOW, গেল। উনি 1984 সালে, অনেক পরে কিন্তু ভাইরাসটা আবিষ্কার করেছে। তবে এই ভাইরাসটার জন্য যে এইডস রোগ হচ্ছে সেইটা কিন্তু বলেছে অন্য বিজ্ঞানীরা। এইডস যে এই ভাইরাসটার জন্য হয় সেটা বলেছে বিজ্ঞানী লুক মতনেয়া, একজন ফরাসি বিজ্ঞানী। ভদ্রলোকের নামটা একটু কি বলা যায়, একটু কঠিন হতে পারে। একজন হচ্ছে সিনোসি, SENOUSSI, সিনোসি, কিন্তু ফরাসি নাম তো এরকম আর কি। আরেকজনের নাম হচ্ছে মতনেয়া, লুক মতনেয়া, MOTNEYA। এগুলোর উপর আবার এরকম ফোটাফাটি দেয় ওরা, বুঝতে পারছো? যে কারণে কোনোটার উচ্চারণ হয় আবার কোনোটার উচ্চারণ হয় না, নাকে বাঁধায় কথা বলা লাগে। ফরাসি উচ্চারণ তো। এনারা 1981 সালে ওনারা বলছেন যে এইডস রোগ একটা ভাইরাসের জন্য হয়। তারপরে সেই ভাইরাসটাকে আলাদা করেছেন বিজ্ঞানী গেল। তবে এখানে একটা কথা আছে, এইডস যার ফুল মিনিং আমরা সবাই জানি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কিন্তু নির্দিষ্ট কোনো, এটার কোনো নির্দিষ্ট সিমটম নাই। এটা আসলে কি, আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে, আমাদের শরীরের ভিতরে অ্যান্টিবডি আছে যারা জীবাণু ধ্বংস করে। তারপরে বিভিন্ন ধরনের কি বলা যায় ফ্যাগোসাইটিক কোষ আছে যারা জীবাণু ধ্বংস করে। এই ভাইরাসটা যদি শরীরের মধ্যে ঢোকে তাহলে ওই ভাইরাসটা আমাদের এই ইমিউনিটি সেলগুলোকে, ইমিউনিটি সিস্টেমটাকে ব্রেকডাউন করে দেয়, নষ্ট করে দেয়। তাতে করে হয় কি, অন্য যে কোনো ভাইরাস যখন ঢোকে দেহের মধ্যে বা অন্য কোনো জীবাণু যখন ঢোকে, তখন সেই জীবাণু রোগটা আমরা আর প্রতিরোধ করতে পারি না। এইডস হচ্ছে এই জন্য নির্দিষ্ট কোনো রোগের লক্ষণ নয়, অনেক রকমের মানে রোগের লক্ষণের বহিঃপ্রকাশ হচ্ছে এইডস। দেখা গেল তোমার ক্যান্সারের জীবাণু ঢুকছে, তুমি আর সেটাকে প্রতিরোধ করতে পারবে না, ক্যান্সার হয়ে যাবে তোমার। অথবা তোমার শরীরে কিনা হয়তো একটা পেট খারাপের জীবাণু ঢুকছে, ওইটাতেই একদম তোমাকে শেষ করে দিবে, কারণ কোনো ওষুধ আর তোমার তখন কাজ করবে না। বুঝতে পারছো? সকল ওষুধ ব্যর্থ হয়ে যাবে, কারণ ওষুধগুলো কাজ করে ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার মাধ্যমে। ইমিউনিটি সিস্টেমে যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওষুধ আর কাজ করবে কিভাবে? এইভাবে এইচআইভি ভাইরাসটা ঢুকলে আমাদের ইমিউনিটি সিস্টেমটা একদম সে নষ্ট করে দেয়, বুঝতে পারছো? তখন মানে কি বলা যায়, আমাদের পক্ষে যে কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন এই ভাইরাসটার আমাদের একটা ছবি আঁকতে হবে, হ্যাঁ? তারপর আমরা সেটার গঠনটা বর্ণনা করবো। তাহলে একটা ছবি আঁকি নাকি? খাতা দেখা যায় কিনা বলো? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ক্লিয়ার দেখা তো যাচ্ছে। এখন একটা গোল দাগ দিতে পারলে ভালো হইতো। এখন গোল দাগ দিব কি দিয়ে? আমার কাছে তো হাতের কাছে গোল কিছু দেখি না, আমি খালি হাতেই গোল একটা দাগ দিই। হ্যাঁ, দেখি, দাঁড়াও, একটা গোল কিছু পাই কিনা দেখি। ইয়েটি আছে, কম্পাস টম্পাস কোথায়, ওগুলো খুঁজে পাচ্ছি না। একটা গোল দাগ দিতে হবে, একটা গোল দাগ দিই, সহজ বুদ্ধি। ঠিক আছে রাইয়ান, হাসবা না তো আবার? স্যার হেসেস অলরেডি দিয়েছি স্যার, বুঝলেন কিভাবে জানি না। আসার কিছু নাই,
এটা হচ্ছে বাংলা পদ্ধতি। কেন গোল হয় নাই? অনেক সুন্দর হ্যাঁ স্যার, হয়েছে। সুন্দর আছে স্যার। তাহলে আর অসুবিধা কি, গোল হইলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা তো দিলাম, কারণ এই ভাইরাসটা গোল ভাইরাস, বুঝছো। তারপরে আরো আছে, আরো অনেক এর ভেতরে ক্যারিকেচার আছে, সেগুলো খালি হাতে দেবো না। আচ্ছা এবার কি করতে হবে, এই এরকমের কতগুলো ছবি আঁকতে হবে, বুঝছো। এই যে এরকম, এই দিকটা একটু গোল আর নিচের দিকটা এরকম, এরকম দাও। কতগুলো দিব, মানে একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, এইখানে একটা দিব, এখানে একটা, এই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দিব। প্রথমে একটু দাগ দিয়ে নিলে নির্দিষ্ট দূরত্বটার কথা খেয়াল থাকবে, তা নাহলে দেখা যাবে যে আন্দাজে খেলে আঁকতেই থাকবে, একটা কাছে একটা দূরে এরকম হয়ে যাওয়ার ভয় আছে। সেজন্য আগে একটু দাগ দিয়ে নিলাম। এই ঠিক আছে না, অসুবিধা নেই, একটু মোটামুটি কাছাকাছি, মানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় যেন রাখতে পারি। তাহলে আঁকি এরকম কতগুলো। তামান্না, ক্লাস করো ঠিক মতো? তামান্না আছো ক্লাসে? জি স্যার। ক্লাস করো ঠিক মতো না বন্ধ টন্ধ দাও? না স্যার, ওই একদিনই বন্ধ দিছিলাম, আর আজকে একটু লেট হয়ে গেছে স্যার, মানে ঘুম পড়ে গেছিলাম। আজকে যে ওয়েদার, আজকে ঘুমানোরই ওয়েদার। তা 15 তারিখ থেকে তো অফলাইনে যাব, তখন করবা না কেমন? তখন তো এই ঠান্ডার মধ্যেও যাওয়া লাগবে। না স্যার, আজকে একটু মানে ওই ওষুধের জন্য তো আসলে স্যার মানে বারবার ঘুম না আসে। অফলাইনে তো যাইতেই হবে, যাইতে হবে, এত আরাম, আসলে এত আরামে লেখাপড়া হয় না, বেশি বেশি আরাম পেয়ে যাচ্ছি আমরা। অনেকে দেখা যাচ্ছে, তাও তো তুমি আসছো, অনেকে ক্লাসে না এসে সুন্দর ঘুমাইয়াই আছে, তো স্যার তো রেকর্ড দিবেই, তো রেকর্ড দেখে নেবো অনেক। কি আছেন এরকম অনেকে? তোমাদের এখানে ছেলেদের আর মেয়েদের দুইটা গ্রুপে প্রায় 40 জন স্টুডেন্ট আছে, আমি দেখছি তো। এখন ক্লাসে কয়জন আছে আমি তো জানি না, 20-25 জনের বেশি তো নাই মনে হয়। ঘুমাইছে, ঘুম দেয়, রেগুলার ক্লাস করে না, অনেকেই করে না। তবে যত যাই কিছু বলো আপনি না কি কেন, 3-4 ব্যাচ অফলাইনে নিছেন স্যার? না নেই নাই, কোনোটাই অফলাইনে নেই নেই, 15 তারিখের আগে নেবো না তো কোনোটাই। 15 তারিখে নিবো ইনশাল্লাহ। আচ্ছা এখন এরকমের কতগুলো এই যে গোল গোল চাবির মতো দাও, দিছো? তুমি তো টেনশনে আছো, তুমি তো আবার অফলাইনে গেলে যেতে পারবা না। না এইমাত্র কথা বলছে কে, সিফাত না? হ্যাঁ স্যার। আর একটা ব্যবস্থা হবে, এত টেনশন করবে না। তোমাদেরকে স্যার কি জলে অনলাইনটা ফেলে, চালু রাখেন স্যার। হ্যাঁ একটা রাখবো, অনলাইন একটা চালু রাখবো। তোমাদেরকে কি একদম জলে ফেলে রেখে আমি চলে যেতে পারি? একজন শিক্ষক কি এরকম যায়? যাবে না কখনো। আচ্ছা এটা তো দিচ্ছ, এখন একটা কাজ করো, এই শোনো, এই এরকম, এটা একটা ওই কম্পাস থাকলে ভালো হবে, বুঝছো তো, এখন অত সময় নাই তো, কম্পাস খুঁজে বের করবো, আবার কলম ঢুকাবো, আর পরীক্ষার সময় তো আঁকবা ইয়া দিয়ে। আর এগুলো আরেকটু বড় দেওয়া দরকার ছিল, এই চাবিগুলো একটু বড় বড় করে দিতে পারলে ভালো হতো। পরীক্ষার সময় পেন্সিল দিয়ে আঁকবা, বুঝছো না? এখন আমরা কলম দিয়ে আঁকলেও পরীক্ষার সময় আঁকবা পেন্সিল দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, এই যে আঁকলাম, কি আঁকলাম সেটা একটু বলি। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই দুইটা হচ্ছে লাইপোপ্রোটিন লেয়ার। আমরা তো জানি তাই না যে অনেক ভাইরাসে ক্যাপসিডের বাইরেও একটা অতিরিক্ত আবরণ থাকে, স্তর থাকে, বহিস্থ আবরণ, বা ওটাকে বলা হয় এনভেলপ। এই হচ্ছে সেই এনভেলপ, এটাও এনভেলপ, এটাও এনভেলপ, দুই স্তর বিশিষ্ট এনভেলপ। তাহলে সেই কথাটা এখন বলে যাই। হুম, এই এই দুইটাই কিন্তু এনভেলপ। তাহলে আমরা বলবো এরকম, লাইপোপ্রোটিন স্তর। হুম, একটু জুম করে দিলাম, লেখো লাইপো প্রোটিন স্তর। দুইটা কিন্তু স্তর, বুঝতে পারছো? ঠিক আছে, এটা তাহলে বুঝতে পারছি, লিখতে পারছো? আচ্ছা শোনো, এখন এই যে ভেতরে ভেতরে লাইপোপ্রোটিন স্তরের মধ্যে যে আবার এই যে গোল গোল চাবির মতো আঁকলাম, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। আমরা যখন প্রোটিন পড়ছি তখন পড়ছি যে যৌগিক প্রোটিনের মধ্যে আছে নিউলি গ্লাইক্রোমেটাফস, মনে আছে না ভুলে গেছো?
নিউলিগ্লাইক্রোমেটাফস মনে আছে না ভুলে গেছো? হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন মানে যখন কোনো প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের সাথে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কোনো শর্করা অণু যুক্ত থাকে তখন বলা হয় গ্লাইকোপ্রোটিন। তো এগুলো হচ্ছে সেই গ্লাইকোপ্রোটিন। কিন্তু এখানে কথা আছে, এখানে আবার দুই ধরনের গ্লাইকোপ্রোটিন আছে। এই বাইরের দিকে যেটা দেখছো গোল গোল, এই যে এটা আলাদা, আর নিচের যেটা একটু লম্বা ধরনের দেখছো ওইটা আলাদা। দুইটা গ্লাইকোপ্রোটিন। বাইরের যেটা গোল গোল ওটাকে বলা হয় জিপি 120, আর নিচের দিকে যেটা লম্বা ওটাকে বলা হয় জিপি 41। জিপি মানে গ্লাইকোপ্রোটিন। তাহলে সেই কথাটা আমরা লিখি। হ্যাঁ, এসব রংচং করার এখন আর সময় নেই, তাহলে ওটা পরে করবো অনেক। তাহলে এই ভেতরের যেটা লম্বা ওটাকে লিখবো আমরা জিপি 41। জিপি মানে গ্লাইকোপ্রোটিন 41, লেখা দেখা যায় তো না? আর হ্যাঁ, আর বাইরের দিকে গোল যেটা চাকতির মতো, এই যে এটা গোল যেটা চাকতির মতো না, গোল একদম, এটাকে বলা হয় জিপি 120। অর্থাৎ জিপি 41 এর সাথে বাইরের দিকে জিপি 120 লাগানো থাকে এরকম। এই বাইরের এটা হচ্ছে জিপি 120 আর ভেতরের এটা হচ্ছে জিপি 41। এখানে আবার একটা কথা আছে, জিপি মানে তো গ্লাইকোপ্রোটিন, কিন্তু এইখানে আমি এরকম গোল করে আঁকলেও এখানে কিন্তু গ্লাইকোপ্রোটিন 120 এর 6টা অণু আছে। সবসময় গ্লাইকোপ্রোটিন 120 হেক্সামার হিসেবে থাকে, 6টা অণু একসাথে থাকে। আর ভেতরে যে আছে জিপি 41 তার 5টা অণু এখানে আছে। 5টা অণুকে একসাথে বলে পেন্টামার। সেগুলো এখন এখানে লেখার দরকার নেই, ওগুলো আমরা ওই নোটের মধ্যে লিখবো না, বুঝতে পারছো? এই গেল আমাদের আউটার লেয়ার। আচ্ছা, এবার আসো ক্যাপসিড কই তাহলে। এটা তো হচ্ছে আউটার লেয়ার বা এনভেলপ, ক্যাপসিড থাকবে এর ভেতরে। এখন ক্যাপসিডটা আবার একটু বিশেষ ধরনের। ক্যাপসিডটা এরকম গোল না, বুঝতে পারছো? ক্যাপসিডটা একটু কোনাকুনি ধরনের। তাহলে এবার ক্যাপসিডটা আমরা আঁকার চেষ্টা করি। কিন্তু একটা পিকুলিয়ার ভাইরাস, বুঝতে পারছো? অনেক পিকুলিয়ার, এই জন্যই তো এটার মারা যায় না সহজে। এমনিতেও যেসব ভাইরাসের বাইরে এই লিপিড লেয়ারটা থাকে, যেমন করোনা ভাইরাসেরও আছে, নরমালি যেসব ভাইরাসের বাইরে ওই এনভেলপ থাকে তাদেরকে সহজে মারা যায় না, বুঝছো? কারণ এনভেলপটা ব্যবহার করেই সে আত্মরক্ষার কাজে। এই জন্য নর্মাল ওষুধ দিয়ে যে সমস্ত ভাইরাস মারা যায়, ওই এনভেলপ কথা কাটা কাটা ভাইরাস ওষুধ দিয়ে মারা যায়। প্রবলেম করতেছে স্যার, কথা স্পষ্ট ও শোনা কাটা কাটা শোনায়? হ্যাঁ, জি স্যার। ওই নেট আপ ডাউন করে, নেট আপ ডাউন করে। মানে বলছিলাম কি যে এটা হচ্ছে ওর ক্যাপসিড। ক্যাপসিডটা কিন্তু অনেকটা কি বলবো, চতুষ্কোণাকার, আয়তাকার বলা যাবে না, চতুষ্কোণাকার। কারণ একদিক সরু আর একদিক চ্যাপ্টা এরকম, বুঝতে পারছো? ক্যাপসিডটা কিন্তু এরকম, একদিক সরু আর একদিক চ্যাপ্টা। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়া যায়, সেটা হচ্ছে এই যে লিপিড স্তরটা আমরা যে দেখলাম, লাইপোপ্রোটিন স্তরটা, এটা কিন্তু দ্বিস্তরী, কিন্তু ক্যাপসিড যে আবরণটা সেটা কিন্তু এক স্তরী। আর কি দেখছি, ক্যাপসিড যে স্তরটা এটা হচ্ছে ক্যাপসিড, এটা অনেকটা চতুষ্কোণাকার, কিন্তু একদিক চওড়া বেশি আর একদিক হচ্ছে চওড়া কম। তাহলে এটাকে আমরা বলি ক্যাপসিড। কোনটা কতটুকু চওড়া সেই সব তথ্য আছে, সেগুলো বলবো অনেক লেখার সময় নোটের মধ্যে, এখন বলে দরকার নেই। ক্যাপসিড। আচ্ছা, এখন আসো এই যে জায়গাটা, এই হচ্ছে ক্যাপসিড ধরো, আর এই হচ্ছে তোমার এনভেলপ। তার মাঝখানের এই যে জায়গাটা, এটার আবার একটা মিষ্টি মধুর নাম আছে। এই জায়গাটুকুর একটা নাম আছে, বুঝতে পারছো রাইয়ান? এই জি ক্যাপসিড স্যার। আর এই হচ্ছে তোমার এনভেলপ বা লাইপোপ্রোটিন স্তর, তার মাঝখানের এই জায়গাটাকে বলে
প্যারানিউক্লিয়েড। নিউক্লিয়েড লিখতে পারছো কিনা জানি না। প্যারানিউক্লিয়েড দেখা যায় লেখা? দ্বারা দেখি লাইটটা বাড়ায় দিতে পারি কিনা। দেখা যায়। এখন কি আগের চেয়ে একটু আলো বাড়ছে না আগের মতোই? আলো আগের মতো না একটু বাড়ছে? স্যার ভালোভাবে দেখা যাচ্ছে এমনিতে। দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে ক্যাপসিড আর এই যে লিপিড স্তর তার মাঝখানের জায়গাটাকে বলা হয় প্যারানিউক্লিয়েড। ঠিক আছে, লিখতে পারছো তাই না? এখন এখানে একটু কথা আছে, এই যে প্যারানিউক্লিয়েড যে স্তরটা তুমি দেখলা বা এই অঞ্চলটা, এটা কিন্তু এরকম খালি থাকে না, এক ধরনের প্রোটিন দ্বারাই পুরোটা ভরা থাকে। হ্যাঁ, দেখবা তোমাদের ওই যে গ্রুপে আমি ছবি দিয়ে দিছি না, সেই ছবির মধ্যে এরকম ছবি আছে। এখন মনে করো সবটা আমার এত আঁকতে গেলে তো অনেক সময় লাগবে, অল্প একটু জায়গায় এঁকে নিলাম, বাকিটা আবার পরে তোমরা এঁকে নিবা। এটা কি? এগুলো হচ্ছে এই যে প্যারানিউক্লিয়েডটা, এটা এক ধরনের প্রোটিন দ্বারা ভরা থাকে, সেই প্রোটিনের অণু এগুলো। এইভাবে সব জায়গায় আঁকতে হবে এই প্যারানিউক্লিয়েড জায়গা পুরোটা, কিন্তু সবটা আঁকতে গেলে অনেক সময় লাগবে, সেই সময় এখন নাই আমাদের। এই প্রোটিন গুলোর আবার একটা সুন্দর নাম আছে, ম্যাট্রিক্স। কি নাম? ম্যাট্রিক্স। ঠিক আছে। এটা কি তরল পদার্থ? না, এক ধরনের প্রোটিন, এক ধরনের প্রোটিন, না তরল না। আচ্ছা, এবার আসো ম্যাট্রিক্স প্রোটিন কথাটা লেখো। এটা হচ্ছে অর্ধতরল, PROTEIN প্রোটিন, ধাত্র বা ম্যাট্রিক্স বা মাতৃকা, অর্ধতরল। আচ্ছা, এবার আসো, এটা তো গেল ক্যাপসিড না? ক্যাপসিডের ভেতরে কি থাকবে? ক্যাপসিডের ভেতরে থাকবে হয় ডিএনএ না হয় আরএনএ, সেটা তো জানি, তাহলে সেটাই আঁকবো এখন। কিন্তু একটা কথা আছে, এই এইচআইভি এর আরএনএ থাকে দুই টুকরা। একটা আরএনএ টুকরা মনে করো এই, আর একটা আরএনএ টুকরা মনে করো এই। এই হচ্ছে দুই টুকরা আরএনএ। কিন্তু আর একটা সুন্দর কথা আছে, এরকম দুইটা একসূত্রক আরএনএ থাকে, কিন্তু প্রত্যেকটা আরএনএর সাথে আবার বাইরের দিকে আরেকটা প্রোটিন লাগানো থাকে, একটা প্রোটিনের চেইন। সেটাকে প্রকাশ করার জন্য এরকম একটা দাগ দিয়ে দিলাম। এক বিশেষ ধরনের প্রোটিন এই আরএনএর সাথে লাগানো থাকে, সেই প্রোটিনটাকে বলা হয় নিউক্লিওক্যাপসিড। কি নাম? নিউক্লিওক্যাপসিড। সেটা তাহলে লিখতে হবে আমাদেরকে, নিউক্লিওক্যাপসিড। এটা এক ধরনের প্রোটিন। এই বেটাই হইছে সব সব ইয়ের মূল। এইটা থাকার জন্য এইচআইভিটারে মারা যায় না, বুঝছো? তুমি এমন একটা এনজাইম দিবা যে যেন আরএনএটা ধ্বংস হয়ে যায়, হবে না। এই নিউক্লিওক্যাপসিড এই আরএনএটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, নিউক্লিওক্যাপসিড প্রোটিন। আর এটা হচ্ছে আরএনএ। তাহলে কোথা থেকে চিহ্নিত করব? দেখা যায় না, মানে ডান দিকে। কোন দিক দেখা যায় না? আমি তো সবই দেখি। ডান দিকে ম্যাম। ও, ডান দিকে, এই যে ডান বামই তো বুঝি না। ঠিক আছে, আচ্ছা জুম আউট করে দেই। এবার করা যায়? জি স্যার। চোখে মাইক্রোস্কোপ লাগালো। নিউক্লিওক্যাপসিড প্রোটিন, আর এটা হচ্ছে আরএনএ। প্রত্যেকটা আরএনএ এর সাথে এরকম নিউক্লিওক্যাপসিড প্রোটিন আছে। আচ্ছা, কোন জায়গা থেকে? আমি একটু একটা দাগ বের করব, এখান থেকে করি। এই এটা আর এটা একই জিনিস, এক জায়গায় দেখালে আরেকটা যে ওই একই জিনিস, সেটা বুঝবা তোমরা, এখন বড় হয়েছো না। এটার নাম হচ্ছে, তোমাদের বইতে কিন্তু এরকম ছবি পাবা না, বুঝছো? এটার নাম হচ্ছে আরএনএ, একসূত্রক আরএনএ। ও বাবা, ঠিক আছে, দেবো আমি। এখানেই তো শেষ না, আরো তো কিছু আছে। এরপরে শোনো, এই এইচআইভি কিন্তু একটা রেট্রোভাইরাস। বলো তো রেট্রোভাইরাস কাকে বলে? পড়াইছি কিনা? এই রেট্রোভাইরাস নোট লেখাইছি না লেখাই নাই?
স্যার ওই যেসব ভাইরাসের হ্যাঁ। যে রিভার্স রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, হ্যাঁ ট্রান্সক্রাইব হ্যাঁ, ওই এনজাইম থাকলেই নাম হয় রেট্রোভাইরাস। এরা করে কি, নিজেরা যে ধরনের নিউক্লিক অ্যাসিড বহন করে পোষক কোষের মধ্যে ঢুকে তার উল্টাটা তৈরি করে। ধরো এটা এইচআইভি একটা রেট্রোভাইরাস, তার আছে আরএনএ, সে পোষক কোষের মধ্যে ঢুকে তৈরি করবে ডিএনএ। সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম হচ্ছে এই। তাহলে এটা আবার একটু চিহ্নিত করা লাগে না, REVERS, রিভার্স। রিভার্স মানেই তো উল্টা। TRANS CRYPTAC, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, লেখছো? ভালো করছো। আরো আছে জানো, এছাড়া আরো কিছু এনজাইম থাকে এই ভাইরাসটার মধ্যে। কোন জায়গায় যে লিখবো, এইসব জায়গায় লিখি। এছাড়া কিন্তু আরো কিছু এনজাইম আছে, সেই এনজাইম গুলো এই ক্যাপসিডের ভেতরেই থাকে। সেই এনজাইম গুলোর নামও আছে সুন্দর সুন্দর, দিব নাম। যেমন কোনটার নাম আছে তোমার ইন্টিগ্রেজ, INTIGRAS, ইন্টিগ্রেজ। আবার কোনটার নাম আছে প্রোটিয়েজ। কোন জায়গায় লিখবো, লেখার জায়গা নাই, জায়গা না থাকলে লেখার দরকার কি। এই একটা ফাঁকা আছে, এখান থেকে যাব যে ইচ্ছা যদি থাকে উপায় তাহলে হয় প্রোটিয়েজ। এই তো হয়েছে, আর কিছু লেখার দরকার নেই, অনেক লিখছি সুন্দর। ও আরেকটা জিনিস তো কি রয়ে গেছে, হায় রে, সেটা হচ্ছে এই যে আবার এই গ্লাইকোপ্রোটিন গুলোর মাঝে মাঝে আবার আরেক ধরনের প্রোটিন আছে, সেটাও একটু আঁকা লাগবে যে। এরকম আঁকলাম, হ্যাঁ, মাঝে মধ্যে, সব জায়গায় না, দু এক জায়গায় আঁকো। দেখতে কি সুন্দর না বলো, এইচআইভি ভাইরাসটা দেখতে সুন্দর না বলো? স্যার হ্যাঁ বলো। ওই গ্লাইকোপ্রোটিন গুলো কি সব কালো থাকবে? ওরে না, কালো থাকা লাগবে কেন? তুমি ধলো করিয়ে দাও, কালো লাগবে কেন? তুমি তোমার মতো করে আঁকো। এই দেখো ওরা কি সুন্দর আঁকছে, দেখবা? দেখো, আমরা তো অত সুন্দর পারবো না, আমাদের কি সেই রং তুলি আছে? শৈলী আসো ক্লাসে? এই মায়েটা ক্লাস করে না, খালি ছবি আঁকে ভালো, আসলে লেখাপড়া করে না ঠিক মতো। স্বস্তি শৈলী নাই ক্লাসে, দেখছো? ও কিন্তু সুন্দর ছবি আঁকে, এই দেখো কত সুন্দর সুন্দর রং করছে, আমরা অত সুন্দর পারবো কই বলো? এই ছবি গ্রুপে দেয়া আছে, বুঝছো? এগুলো কার? কার? এইচআইভি এর ছবি, গুগল দিয়ে নামানো, গ্রুপে দেওয়া আছে। বুঝো নাই কিছু? কথা বলে না। জি স্যার। আচ্ছা, কি যেন একটা ভালো কথা বলতে গেছি, এদিকে আমাকে মশাই কামড়াইতেছে। ওই জন্য একটা জিনিস, ও আচ্ছা, এই যে এই জিনিসটা, এই যে কয়েকটা আবার এই রকমের একটা প্রোটিন আঁকলাম না, এটাও আছে ওই ছবির মধ্যে, দেখবা না? এটাকে কি বলে জানো? MHC প্রোটিন। MHC এর আবার একটা ফুল মিনিং আছে, শুনবা? সেটা লিখবো, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি, হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। MHC এর ফুল মিনিং হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই প্রোটিনটা এমন, এইটা দিয়া ও আইডেন্টিফাই করে আমার কোষের মধ্যে কে কে ওর শত্রু, আমার দেহের মধ্যে কোনটা কোনটা ওরে মারতে পারে, কোন কোন জিনিস দিয়ে আমি ওরে মারবো, ও সেগুলোরে আইডেন্টিফাই করে এই প্রোটিন দিয়ে।
আইডেন্টিফাই করে আমি ওরে মারবো কি, আমি ওরে মারার আগেই ও আমার সেই সৈনিকগুলোকে মেরে ও বসে থাকে। বুঝো না জিনিসটা? আমার শরীরের মধ্যেও তো ইমিউনিটি সিস্টেম আছে, বিভিন্ন ধরনের ফ্যাগোসাইটিক কোষ আছে, অ্যান্টিবডি আছে, এগুলো দিয়ে ও তাদেরকে আইডেন্টিফাই করে। একটু লাইনে থাকো, লাইনে থাকো একটু, হ্যাঁ। হ্যালো, শোনা যায়? হ্যালো, মানে কি বলছিলাম কি, এই যে এমএইচসি প্রোটিন, যেটা এমএইচসি মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। হ্যালো, শোনা যায় তো? জি এই স্যার। জি এই স্যার। প্রোটিন দিয়ে ভাইরাসটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে ডিটেক্ট করে, চিহ্নিত করে, তারপরে তো তারে যেভাবে ধ্বংস করা লাগে সেটা করে। তো যাই হোক, এই সবকিছু মিলে কথা হবে, আর লিখতে থাকি। এখন এখন একটু নোট শুরু করি। আকসোনা ছবি সবাই? স্যার এই ক্ষেত্রে যে হ্যাঁ, ইন্টিগ্রেন্স লিখছেন ওইখানে প্রোটিন চিহ্নিত করার সমস্যা ছিল, এগুলো কি নির্দিষ্ট? কোনো সমস্যা নেই, না না, সমস্যা নেই, সমস্যা নেই। তুমি যে কোনো জায়গায় যেটা পারো লেখো, প্রোটিয়েজ, ইন্টিগ্রেজ, এরকম অনেক এনজাইম আছে, নিউক্লিয়াস আছে, হ্যাঁ, সমস্যা নেই। এখন তাহলে আমি নোট লিখতে শুরু করি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন লেখো। কিছুই তো লিখি নাই, নাকি লিখছো কিছু? কোনো কথা লিখছো? এইসব গেলোমেলোর নাম লিখছো কোনো? না স্যার, কিছু না, লিখি আচ্ছা, স্যার, তাহলে না কিছু লেখা। লেখো নাই, ওইভাবেই শুরু করো। হ্যাঁ, লেখো। বিজ্ঞানী বিজ্ঞানী সিনোসি এবং মতনিয়া প্রথম বিজ্ঞানী সিনোসি এবং মতনিয়া প্রথম এইডস রোগের জন্য দায়ী হিসেবে এই ভাইরাসের কথা বর্ণনা করেন। বিজ্ঞানী সিনোসি এবং মতনিয়া প্রথম এইডস রোগের জন্য দায়ী জীবাণু হিসেবে এই ভাইরাসের কথা বর্ণনা করেন। বিজ্ঞানী সিনোসি এবং মতনিয়া প্রথম এইডস রোগের জন্য দায়ী জীবাণু হিসেবে এই ভাইরাসের কথা বর্ণনা করেন। লিখছো কিনা বলো? জি স্যার। দাড়ি সাথে লেখো। পরবর্তীতে বিজ্ঞানী গেল প্রথম এই ভাইরাসটিকে পৃথকীকৃত করেন বা পৃথক করেন বা আবিষ্কার করেন, যা লেখো। পরবর্তীতে বিজ্ঞানী গেল প্রথম এই ভাইরাসটিকে আবিষ্কার করেন। পরবর্তীতে বিজ্ঞানী গেল প্রথম এই ভাইরাসটিকে আবিষ্কার করেন। লিখছো কিনা বলো? দাড়ি সাথে লেখো। ইহা এক প্রকার এটা কি 1984 সালে আবিষ্কার করেন? হ্যাঁ, ওই আগে বর্ণনা করছে 81-তে, আর এটা হচ্ছে 84-তে। লেখো। তারপরে যেন কি একটা কথা বলতে নিলাম। ইহা এক প্রকার ইহা এক প্রকার গোলাকার মোড়ক যুক্ত, গোলাকারের পরে কমা দাও, মোড়ক যুক্ত বা এনভেলপড
রেট্রোভাইরাস ইহা এক প্রকার গোলাকার কমা এনভেলপড রেট্রোভাইরাস ইহা এক প্রকার গোলাকার এনভেলপড রেট্রোভাইরাস। দাড়ি এর দেহের সর্বাপেক্ষা বাইরে দুই স্তর বিশিষ্ট লাইপোপ্রোটিন এনভেলপ থাকে। এর দেহের সর্বাপেক্ষা বাইরে দুই স্তর বিশিষ্ট লাইপোপ্রোটিন এনভেলপ থাকে। দেহের সর্বাপেক্ষা বাইরে দুই স্তর বিশিষ্ট লাইপোপ্রোটিন এনভেলপ থাকে। লিখছো কিনা বলো। দাড়ি সাথে লেখো এনভেলপ এর প্রতিটি স্তরের পুরুত্ব 50 ন্যানোমিটার। এনভেলপের প্রতিটি স্তরের পুরুত্ব 50 ন্যানোমিটার। লিখতে পারছো কিনা বলো। লিখছি। দাড়ি সাথে লেখো এনভেলপ এর গায়ে নির্দিষ্ট দূরত্বে দুই প্রকার গ্লাইকোপ্রোটিন অণু এনভেলপের গায়ে নির্দিষ্ট দূরত্বে দুই প্রকার গ্লাইকোপ্রোটিন অণু যুক্ত থাকে। এনভেলপের গায়ে নির্দিষ্ট দূরত্বে দুই প্রকার গ্লাইকোপ্রোটিন অণু যুক্ত থাকে। লিখতে পারছো কিনা বলো। এনভেলপের গায়ে নির্দিষ্ট দূরত্বে দুই প্রকার গ্লাইকোপ্রোটিন অণু যুক্ত থাকে। লিখছো কিনা বলো। দাড়ি সাথে লেখো GP41 এর 5টি অণু বা পেন্টামার GP41 এর 5টি অণু বা পেন্টামার, মারের এখানে ই হবে বোধহয় না, ই হবে পেন্টামার। হ্যাঁ, GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে। GP41 এর 5টি অণু বা পেন্টামার
এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং GP120 এর 6টি অণু বা হেক্সামার GP120 এর 6টি অণু বা হেক্সামার তার সাথে যুক্ত হয়ে, তার সাথে মানে কার সাথে? GP41 এর সাথে, তার সাথে যুক্ত হয়ে এনভেলপের বাইরে অবস্থান করে দাঁড়ি। লাইনটা আবার বলছি, GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং তার সাথে এবং 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 GP120 বা হেক্সামার GP120 এর 6টি অণু বা হেক্সামার তার সাথে যুক্ত হয়ে এনভেলপের বাইরে অবস্থান করে দাঁড়ি। GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং তার সাথে, কথাটা এখানে লিখলে ভালো হতো, এবং তার সাথে, ওইখানে যে তার সাথে লিখছে ওইখান থেকে কাইটাই না, তার সাথেটা এইখানে অ্যারো চিহ্ন দিয়ে বসায় দাও। ওইখানে তার সাথেটা ভালো মানাচ্ছে না, এইখানে হলে মানায় ভালো। আবারও বলেছি, তাহলে লাইনটা এরকম হবে, GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং তার সাথে GP120 এর 6টি অণু বা হেক্সামার যুক্ত হয়ে এনভেলপের বাইরে অবস্থান করে। লাইনটা যদি এরকম লিখো তাহলে ভালো হবে। আবার বলি, GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং তার সাথে GP120 এর 6টি অণু বা হেক্সামার যুক্ত হয়ে এনভেলপের বাইরে অবস্থান করে। লিখতে পারছো কিনা জানি না। রথি বলো, লিখতে পারছো কিনা? জি স্যার, লিখছি। লাইনটা বলো তো। এনভেলপের সাথে এনভেলপের গায়ে নির্দিষ্ট দূরত্ব 2 প্রকার গ্লাইকোপ্রোটিন অণু যুক্ত থাকে। GP41 এর 5টি অণু বা পেন্টামার এনভেলপের ভেতরে ঢুকানো থাকে এবং তার সাথে GP120 এর 6টি অণু বা হেক্সামার যুক্ত হয়ে এনভেলপের বাইরে অবস্থান করে। থ্যাংক ইউ, আমার মনের কথাটা লিখতে পারছো। আচ্ছা, এরপরে লেখো, এছাড়াও এনভেলপ এর গায়ে MHC ব্র্যাকেটের মধ্যে এই কথাটা লেখো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এছাড়াও এনভেলপের গায়ে MHC নামক এক প্রকার প্রোটিন থাকে। এছাড়াও এনভেলপের গায়ে MHC নামক এক প্রকার প্রোটিন থাকে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নামক এক প্রকার প্রোটিন থাকে। এছাড়াও এনভেলপের গায়ে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা MHC নামক এক প্রকার প্রোটিন থাকে। লিখতে পারছো কিনা বলো। এছাড়াও এনভেলপের গায়ে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নামক এক প্রকার প্রোটিন থাকে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। ঠিক আছে, এবার লেখো, এনভেলপ এর ভেতরে অনেকটা চতুষ্কোণাকার ক্যাপসিড আবরণ থাকে।
এনভেলপের ভেতরে অনেকটা চতুষ্কোণাকার ক্যাপসিড আবরণ থাকে। যার এনভেলপের ভেতরে অনেকটা চতুষ্কোণাকার ক্যাপসিড আবরণ থাকে, যার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য 100 ন্যানোমিটার যার দৈর্ঘ্য 100 ন্যানোমিটার এবং সরু অংশের প্রশস্ত বা প্রস্থ লেখো, এবং সরু অংশের প্রস্থ 20 ন্যানোমিটার ও চওড়া অংশের প্রস্থ 60 ন্যানোমিটার দাঁড়ি। এনভেলপের ভেতরে প্রায় চতুষ্কোণাকার ক্যাপসিড আবরণ থাকে বা ক্যাপসিড থাকে, যার দৈর্ঘ্য 100 ন্যানোমিটার এবং সরু অংশের প্রস্থ 20 ন্যানোমিটার ও চওড়া অংশের প্রস্থ 60 ন্যানোমিটার। লিখতে পারছো কিনা জানি না। সিফাত বলো, লাইনটা লিখছো কিনা? স্যার লিখছি। বলো। এনভেলপের ভিতরে অনেকটা চতুষ্কোণাকার ক্যাপসিড আবরণ থাকে, যার দৈর্ঘ্য 100 ন্যানোমিটার এবং সরু অংশের প্রস্থ 20 ন্যানোমিটার এবং চওড়া অংশের প্রস্থ 60 ন্যানোমিটার। ঠিক আছে, ঠিক আছে। এবার লেখো ক্যাপসিড এর ভেতরে, আচ্ছা না, ক্যাপসিডের ভেতরে লেখো না, আরেকটা কথা রয়ে গেছে, সেটা না লিখলে হবে না, তারপর ওটা লিখবো। ক্যাপসিডের ভেতরে লেখো না, লেখো ক্যাপসিড এবং এনভেলপ এর মধ্যবর্তী স্থানকে প্যারানিউক্লিয়েড বলে। এই কথাটা লেখো, ক্যাপসিড ও এনভেলপ এর মধ্যবর্তী স্থানকে প্যারানিউক্লিয়েড বলে। ক্যাপসিড ও এনভেলপের মধ্যবর্তী স্থানকে প্যারানিউক্লিয়েড বলে, যা ম্যাট্রিক্স নামক এক প্রকার প্রোটিন দ্বারা পূর্ণ থাকে। ক্যাপসিড ও এনভেলপ এর মধ্যবর্তী স্থানকে প্যারানিউক্লিয়েড বলে, যা ম্যাট্রিক্স নামক এক প্রকার প্রোটিন দ্বারা পূর্ণ থাকে। ক্যাপসিড ও এনভেলপের মধ্যবর্তী স্থানকে প্যারানিউক্লিয়েড বলে, যা ম্যাট্রিক্স নামক এক প্রকার প্রোটিন দ্বারা পূর্ণ থাকে। লিখছো কিনা বলো। জি স্যার লিখছি। আচ্ছা, এরপরে ওই আগের লাইনটা শুরু করব। লেখো ক্যাপসিড এর ভেতরে 2 খণ্ড একসূত্রক আরএনএ থাকে, 2 টুকরা। ক্যাপসিড এর ভেতরে 2 খণ্ড আরএনএ থাকে, দাঁড়ি। প্রতিটি আরএনএ খণ্ডের সাথে নিউক্লিওক্যাপসিড নামক এক প্রকার প্রোটিন যুক্ত থাকে।
প্রতিটি আরএনএ খণ্ডের সাথে নিউক্লিওক্যাপসিড নামক এক প্রকার প্রোটিন যুক্ত থাকে। স্যার একটু বলা যায়? হ্যাঁ, প্রতিটি আরএনএ খণ্ডের সাথে নিউক্লিওক্যাপসিড নামক এক প্রকার প্রোটিন যুক্ত থাকে। এই প্রোটিন আরএনএ ধ্বংসকারী এনজাইমের হাত থেকে এইচআইভি কে রক্ষা করে। এই প্রোটিন আরএনএ ধ্বংসকারী এনজাইমের হাত থেকে এইচআইভি কে রক্ষা করে। এই প্রোটিন আরএনএ ধ্বংসকারী এনজাইমের হাত থেকে এইচআইভি কে রক্ষা করে। লিখছো কিনা বলো? লিখছো কিনা বলো? জি স্যার আচ্ছা দাঁড়ি সাথে লেখো, ইন্দ্রাণী মিউট করো। সাথে লেখো, ক্যাপসিড এর ভেতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এই যে লিখছে এরকম, ক্যাপসিড এর ভেতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কমা ইন্টিগ্রেস কমা প্রোটিয়েস ইত্যাদি এনজাইম থাকে। ক্যাপসিড এর ভেতরে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কমা ইন্টিগ্রেস কমা প্রোটিয়েস ইত্যাদি এনজাইম থাকে। লিখতে পারছো কিনা দেখো? লিখছো? জি স্যার। তাহলে এইচআইভির গঠন শেষ। আর এই যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটার ফুল মিনিংটা বানান ভুল ছাড়া লেখা রেখো। এটা অনেক সময় পূর্ণাঙ্গ রূপটা লিখতে দেয়, বানান ভুল করে দেয় তিনটা, একটা দেয় বানান ঠিক করে। তখন ওই এমসিকিউতে এটা কিন্তু বানান সঠিকটা না জানলে ভুল হয়ে যাবে, ছোটখাটো একটা মিস্টেক করে দিবে। এই জন্য অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটার ফুল মিনিংটা লিখে রাখো এটার মধ্যেই, এই ছবিটার আশেপাশেই। ঠিক আছে? কথা বলো, বুঝছো কিনা? জি স্যার। বুঝছো তো, ভালো করছো। এখন আমরা কি পড়বো? আমরা তিনটা ভাইরাসের গঠন পড়ছি, টি2, টিএমভি আর এইচআইভি। ভাইরাসের গঠন আর পড়বো না আমরা। এখন স্টার চিহ্ন দাও, লেখো ভাইরাস এর জনন বা রিপ্রোডাকশন, সেটা আমরা পড়বো। আমরা পড়বো এখন ভাইরাসের জনন। হেডিং দিছ? কথা বলো না কেন? হেডিং দিছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা দাঁড়ি জি স্যার। লেখো, ভাইরাস প্রধানত দুটি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা ভাইরাস প্রধানত দুটি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা এক নম্বরে লেখো লাইটিক পদ্ধতি এবং দুই নম্বরে লেখো লাইসোজেনিক পদ্ধতি। ভাইরাস প্রধানত দুটি উপায়ে বংশবৃদ্ধি করে, যথা এক লাইটিক পদ্ধতি
আর 2 হচ্ছে লাইসোজেনিক পদ্ধতি। লিখছো কিনা বলো? এরপরে নিচে লেখো, হ্যাঁ, সংক্ষেপে পদ্ধতি দুটো নিম্নরূপ, এই কথাটা লেখো। সংক্ষেপে পদ্ধতি দুটো নিম্নরূপ এই কথাটা লিখে আবার একটা স্টার চিহ্ন দাও, বা 1 নাম্বার দিয়ে লাইটিক পদ্ধতি কথাটা লেখো। লাইটিক পদ্ধতি বা লাইটিক চক্র বলে অনেক সময়, লাইটিক সাইকেল। লাইটিক পদ্ধতি বা লাইটিক চক্র কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। আমি আর লিখলাম না, তোমরা লিখছো। এবার লেখো, যখন কোনো ভাইরাস পোষক কোষের ভেতরে সংখ্যা বৃদ্ধি শেষে, যখন কোনো ভাইরাস পোষক কোষের ভেতরে সংখ্যা বৃদ্ধি শেষে ওই পোষক কোষকে বিগলিত করে বাইরে বেরিয়ে আসে, যখন কোনো ভাইরাস পোষক কোষের ভেতরে সংখ্যা বৃদ্ধি শেষে ওই পোষক কোষকে বিগলিত করে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাইটিক পদ্ধতি বলে। যখন কোনো ভাইরাস পোষক কোষের ভেতরে সংখ্যা বৃদ্ধি শেষে ওই পোষক কোষকে বিগলিত করে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাইটিক পদ্ধতি বলে। লিখছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এবার লেখো, এই পদ্ধতির ধারাবাহিক ধাপগুলি নিম্নরূপ। এই পদ্ধতির ধারাবাহিক ধাপগুলো নিম্নরূপ। এখন যেহেতু এটা শুরু করলেও শেষ করতে পারবো না, সুতরাং এটা শুরুই করলাম না, এটা থাকুক। আগামী ক্লাসে এটা সুন্দর করে এক ক্লাসে একসাথে পুরোটা শেষ করতে পারলে ভালো হয়। হাফ হাফ পড়লে আবার অসুবিধা আছে। আর এখন তো সময় নাই, আজকে এটুকুই থাকুক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।